জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠানের বার্ষিক উপলক্ষে বরিশাল উত্তর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে বিশেষ আলোচনা সভায় উপস্থিত আছেন বরিশাল উত্তর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা যদি দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহর একটু পরিচয় জানি, তিনি বরিশালের হিজলা উপজেলা বিএনপির দীর্ঘ ৩০ বছরের মতো সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। একই সাথে বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন, বরিশাল উত্তর জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন। আমরা আজকে এই আলোচনা সবাই প্রথমেই তার কাছে যে বিষয়টি জানতে চাব, সে বিষয়টি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলে কেন উপলব্ধি করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করা উপলব্ধিটা তার কোথা থেকে এসেছেন এবং কীভাবে করলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। তিনি সর্বপ্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর হিসাবে 1971 সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং বিদ্রোহ ঘোষণা করে তিনি তার সহচর সৈনিকদের নিয়ে বিদ্রোহ ঘোষণা করে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি হচ্ছেন সেই নেতা যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। তার ঘোষণার মধ্য দিয়ে সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সেদিন আলোর দিশা দেখতে পেয়েছিল। স্বাধীনতার ঘোষণা শুনতে পেয়ে স্বাধীনতার ঘোষণার প্রতি উদ্বেলিত হয়ে উঠেছিল এবং তার থেকে আমি মনে করি মুক্তিযুদ্ধের সূচনা সৃষ্টি হয়েছিল। তিনি শুধুমাত্র স্বাধীনতার ঘোষণাই করেননি, তিনি জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন, সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। তার আহ্বানেই সেদিন সারা দেশের মানুষ সেদিন সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি নিজে স্টেট ফোর্স নামে একটি মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিলেন। স্টেট ফোর্সের অধিনায়ক ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন এবং তিনি সশস্ত্র সংগ্রাম করে, বিপ্লব করে, যুদ্ধ করে পাক হানাদার বাহিনীকে এদেশ থেকে পরাস্ত করে বাংলাদেশের স্বাধীনতা কার্যকরীও করেছিলেন এবং তার মধ্য দিয়ে সেদিন থেকে তার মধ্যে বাংলাদেশের আপামর জনগণের প্রতি, স্বাধীনতার প্রতি, গণতন্ত্রের প্রতি একটি দায়বদ্ধতা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। তারপরে দেশ স্বাধীন হলো। স্বাধীনতার পরের ইতিহাস আমি নাই বললাম, সেই ইতিহাস একটি করুণ ইতিহাস। মানুষের আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশ আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছিল, সেই সরকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করতে পারেনি, রক্ষা করেনি। বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির জন্য আমরা সেদিন মুক্তিযুদ্ধ করেছি, তিনি সেই যুদ্ধে সেই মূল্যায়নকে তিনি রক্ষা করতে পারেননি। সেটি ছাড়া বাংলাদেশে লুটতরাজ, চুরি ডাকাতি, ধর্মীয় মূল্যবোধহীন এবং সামাজিক বিপর্যয় ঘটেছিল এবং সারা দেশে অস্ত্রের ঝনঝনানি, দলীয় ক্ষমতা এবং দুর্নীতিকে সারা দেশ সেদিন আওয়ামী লীগ লিপ্ত ছিল। বিদেশ থেকে প্রাপ্ত সকল অর্থ বেশি অংশই আওয়ামী লীগের লুটতরাজের কবলে পড়েছিল, তাদের ভাণ্ডারে জমা হয়েছিল। দেশের মানুষ না খেতে পেরে ৭৪-এর মতো সময়ে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে জীবন দিতে হয়েছে এবং কাপড়ের অভাবে লাশ দাফন করা সম্ভব ছিল না, কলাপাতা দিয়েও দাস দাফন করতে হয়েছে। এমন একটি বিপর্যয়ের মধ্য দিয়ে সেদিন যেমনিভাবে এদিকে বিপর্যয় ছিল,
তেমনিভাবে রাজনৈতিক বিপর্যয়ের কথাই নাই বা বললাম। সেদিন শেখ মুজিবুর রহমান পার্লামেন্টে দাঁড়িয়ে একটি ঘোষণার মধ্য দিয়ে সারা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পথকে বন্ধ করিয়ে দিয়ে সেদিন বাকশাল ঘোষণা করেছিলেন এবং সকল পত্রিকা সহ সকল প্রকার স্বাধীনতাকে তিনি বন্ধ করে দিয়েছিলেন। স্বাধীনতার পথকে তিনি সেদিন বন্ধ করে দিয়েছিলেন। কথা বলা, চলা বলার স্বাধীনতাকে তিনি স্তব্ধ করে দিয়েছিলেন। তার ওই প্রতিবাদে আমরা কি দেখতে পেলাম? সেদিন 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবকে তার এই দলের লোকজন সেদিন ক্ষমতার লোভে তাকে হত্যা করেছিল। তার রক্ত বেরিয়ে সেদিন যারা বঙ্গভবনে ক্ষমতায় আসীন হয়েছিলেন, ক্ষমতায় বসেছিলেন, তারা আর কেউ নয়, মোস্তাক আহমদের নেতৃত্বে আওয়ামী লীগের এই অন্যান্য নেতৃবর্গ। সেদিন বিএনপি গঠিত হয়নি, সেদিন অন্যান্য দল পুনর্গঠিত ছিল না, কিন্তু সেদিন আওয়ামী লীগই আবার ক্ষমতায় বসেন। কিন্তু আমরা কি দেখতে পেলাম? এদেশের মানুষ এবং অন্তর্দ্বন্দ্বের মধ্য দিয়ে একের পর এক আবার তাদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি এবং দ্বন্দ্ব প্রতিষ্ঠিত হচ্ছিল। তার ফলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম আগস্টের 9 তারিখে আবার আরেকটি বিপ্লব সংগঠিত হলো। সেই সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এদেশের আপামর জনগণ, সিপাহী এবং জনতা আমাদের নেতা সেদিনকার জেনারেল জিয়াউর রহমানকে আবার ক্ষমতায় আসীন করলেন এবং তিনি আবার ক্ষমতায় গ্রহণ করে তিনি কিছুদিনের মধ্যেই উপলব্ধি করতে পারলেন এদেশের মানুষ কি চায়, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা কি জন্য এদেশকে স্বাধীন করা হয়েছিল, মানুষ কি চেয়েছিল। আর সেই জন্যই তিনি সেদিন চিন্তা ভাবনা করে সামরিক বাহিনীকে আস্তে আস্তে তুলে দিয়ে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে গণতন্ত্রের মুক্তির জন্য তিনি একটি ঐক্যবদ্ধভাবে তিনি বহুদলীয় গণতন্ত্র মুক্তি দেওয়ার চিন্তা ভাবনা করছিলেন। এবং তারই ফলশ্রুতি হিসাবে তিনি 1978 সালের এই 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে এদেশের জনগণের বহুদলীয় গণতন্ত্রের মুক্তির সভা। তার বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে সেদিন গণতন্ত্র আবার সুপ্রতিষ্ঠিত হয়েছিল। সকল দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং সেই একটি সঠিক গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে সেদিন একটি পার্লামেন্ট গঠিত হয়েছিল এবং জিয়াউর রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশি জাতীয়তাবাদের নেতৃত্বে সেদিন বাংলাদেশের মানুষকে সেদিন ঐক্যবদ্ধ করতে তিনি সক্ষম হয়েছিলেন। তিনি সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে মানুষের কাছে সেদিন ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাখছিলেন। জাতীয়তাবাদী দলের মন্ত্রণায় সেদিন সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করছিলেন। সেদিন তিনি বলতেন, আমাদের লোক সংখ্যা বেশি, আমাদের বেকারের হাতকে কর্মীর হাতে গ্রহণ করতে হবে, আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে, আমাদেরকে স্বাবলম্বী জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তিনি বিভিন্ন দেশের কাছে যখন আহ্বান করলেন তখন তারা যখন বলতেন যে আপনি কি চান, তিনি সেদিন বলছিলেন আমাদের লোক সংখ্যা অত্যন্ত বেশি, বেকারের সংখ্যা বেশি, তাদেরকে কর্মের ব্যবস্থা করার জন্য আমাদেরকে সাহায্য করার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন। এবং তার মাধ্যমেই সেদিন বিদেশে লোক পাঠানো এবং বিদেশে চাকরির ব্যবস্থা হয়েছিল এবং তিনি বাংলাদেশে বিভিন্ন রকম কল কারখানা প্রতিস্থাপন করে বাংলাদেশের অর্থনীতিকে সুপ্রতিষ্ঠিত করার ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এবং এটাই ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেদিনকার বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেদিনকার বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিষ্ঠার মূল লক্ষ্য। আমরা আরেকটি বিষয় জানতে চাইব, সেটি হচ্ছে জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি আঞ্চলিক যে দেশগুলো দক্ষিণ এশিয়া তিনি সার গঠন করেছিলেন এবং এরপরে ইরান যুদ্ধটাকে তিনি মীমাংসা করেছিলেন। এর বাইরে সামগ্রিক দেশে যে কৃষি উন্নয়নটা খাল কেটে হচ্ছে যে আমরা যেটা শুনেছি যে খাল কাটার মাধ্যমে দেশের সেচ ব্যবস্থাকে উন্নয়ন করছে। আপনি তো জিয়াউর রহমানের হাতে ধরে রাজনীতিটা করার সুযোগ পেয়েছিলেন, তার
তার যেই স্বল্প সময়ের মধ্যে দেশকে আমূল পরিবর্তন, পাশাপাশি আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে একটি তাদের নিজেদের অবস্থান তৈরি করা, সেটিকে আপনি কীভাবে দেখেন? অত্যন্ত জোরালো জিয়াউর রহমান সাহেবের জোরালো নেতৃত্বের মধ্য দিয়ে সৎ এবং ন্যায় ও প্রগতিশীল দিক দর্শনের নেতৃত্বে, তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন সেক্টরে, যেমন শ্রমিক দল, কৃষক দল, ছাত্র দল, যুব দল, মহিলা দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেদিন এমনভাবে সুসংগঠিত হয়েছিল, যাদের জিয়াউর রহমানের দিক নির্দেশনায় সেদিন 19 দফা কর্মসূচি নিয়ে উনি সারা দেশের মানুষের কাছে ঘুরে ঘুরে বেড়াতেন এবং উনি ফসল উৎপাদন করা, গ্রামে গঞ্জে উনি বলতেন যে 1 ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না, প্রতি ইঞ্চি জায়গায় আমাদের খাবারের দরকার, আমাদের 1 বছরের মধ্যে খাবার উৎপাদনকে দ্বিগুণ করতে হবে। এবং এর মধ্য দিয়েই জনগণের সহযোগিতার, কৃষকের সহযোগিতায়, সকলের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে আমরা কি দেখেছি, 1 বছরের মধ্যে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল এবং খাদ্য রাখার জায়গা সারা দেশে ছিল না, এত খাদ্য উৎপাদন হয়েছিল। এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক ছিল, সহনশীল ছিল, সাধারণ মানুষ সবাই ঐক্যবদ্ধ ছিল। উনি গ্রামের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গ্রাম সরকার গঠন করেছিলেন এবং এর মধ্যে সালিসি সংস্থার মধ্য দিয়ে গ্রামের মামলা মোকদ্দমা কমে গিয়েছিল, দ্বন্দ্ব নিরসন হয়েছিল, সারা দেশের মধ্যে শান্তি প্রবাহিত হয়েছিল। আমি ওনার হাত ধরে আমি যুবদলে ঢুকেছি ওনার দিক নির্দেশনায়। আমার নেতা ছিলেন মরহুম সিরাজুল হক মন্টু, উনি প্রতিমন্ত্রী ছিলেন। উনি আমাকে সর্বপ্রথম 78 সালে যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের পদে বহাল করার জন্য উনি করেছেন। আমি দীর্ঘদিন বরিশাল উত্তর জেলা বিএনপি যুবদলের সাধারণ সম্পাদক পদে আমি ছিলাম এবং কাজ করছি 91 সালের পূর্ব পর্যন্ত। 91 সালে একটি সম্মেলনের মধ্য দিয়ে আমি হিজলা উপজেলা বিএনপির সভাপতি পদে আসীন হই এবং আমি আমার কর্মদক্ষতার মধ্য দিয়ে দীর্ঘদিন প্রায় 30 বছর যাবৎ হিজলা উপজেলার বিএনপির সভাপতি ছিলাম এবং আমি একই সাথে বরিশাল উত্তর জেলার বিএনপির সহসভাপতি ছিলাম এবং সিনিয়র সহসভাপতি ছিলাম। পরবর্তী সময়ে তার এই উত্তরসূরি আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব, উনি আমাকে বরিশাল উত্তর জেলার আহ্বায়কের দায়িত্ব আমাকে প্রতিষ্ঠিত করেন এবং আমি আমার দায়িত্ব ইনশাল্লাহ ভালোভাবে সুচারুরূপে পালন করে আসছি। এবং মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা আপনারা যেভাবে বলছেন, তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি 3.5 বছরে সারা পৃথিবী ঘুরে ঘুরে শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্ব মুসলমানদেরকেও তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। ইরান ইরাকের যুদ্ধ তিনি একটি ভিন্ন বৈঠকের মধ্য দিয়ে স্বল্প পরিসরে অল্প সময়ের মধ্য দিয়ে যুদ্ধ বন্ধ করিয়ে দিয়ে যদি যুদ্ধমুখী দেশকে তিনি শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। আমরা কি দেখতে পাই, তিনি আমাদের এশিয়ায় ওআইসি গঠন করেছিলেন। আমাদের 7টি দেশ নিয়ে আমাদের এখানে এই আংশিক উন্নয়নের জন্য, আংশিক দেশগুলো এই এশিয়ার এই অংশের উন্নয়নের জন্য তিনি সেদিন ওআইসি গঠন করেছিলেন। ওআইসি গঠন করেছিলেন মুসলমান ইসলামিক দেশগুলো নিয়ে এবং এখানে কি করেছিলেন, এখানে উনি 7টি দেশ নিয়ে সার্ক গঠন করেছিলেন। এই সার্ক গঠনের মধ্য দিয়ে আমাদের পরস্পর সম্পর্ক ভারত সহ এই উপমহাদেশের সকল দেশের সাথে বাংলাদেশের ছিল অসম সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং এই সম্পর্কের মধ্য দিয়ে এখানে বাংলা সারা পৃথিবীর মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন জনপ্রিয় বিশ্ব নেতা হিসেবে তিনি সেদিন আত্মপ্রকাশ করেছিলেন। আর বিশ্বের বড় বড় দেশগুলো একটা অনেকেই মনে করেন যে এটাই ছিল তার মৃত্যুর প্রধান কারণ,
সেদিন বড় বৃহত্তর দেশগুলো সেদিন দেখলো যে জিয়াউর রহমান হচ্ছে অবিসংবাদিত বিশ্ব নেতা, আগামী দিনে তিনি আরও বড় নেতা হবেন। তার জন্যই তার চলার পথকে বাংলাদেশের উন্নয়নকে দমিয়ে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য, প্রবৃদ্ধিকে বন্ধ করে দেওয়ার জন্য সেদিন মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে 1981 সালের 29শে মে রাত্রে, কালো রাত্রে সেদিন তাদেরকে একটি দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে তাকে সেদিন হত্যা করা হয়েছিল। তাই আমি মনে করি তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, সফল মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধের অধিনায়ক ছিলেন এবং তিনি একজন স্বাধীনতার সফল ঘোষক ছিলেন। তার ঘোষণার মধ্য দিয়েই সারা বাংলাদেশের আপামর জনগণ সেদিন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা হিসেবে আজকে আমি গর্ববোধ করছি। তার আহ্বানে আমি সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকে দেয় স্বাধীনতায় আমি নিজের ভূমিকা রাখছিলাম। আরেকটি বিষয় জানতে চাবো, জিয়াউর রহমান তো প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে দেশকে দেখতেন কোথায় কি সমস্যা। একবার বিজনেসেও আসছেন এবং সেখানে আপনি তার সাথে থেকেছিলেন। সেই সময়টিতে যে ইসরায়েল তার উদ্দেশ্য কী ছিল এবং ইসরায়েল কী ধরনের কর্মকাণ্ড করেছিলেন? আমরা জানি যে ইসরায়েল মাটি কাটছিলেন, সেই সম্পর্কে হিজলায় উনি এ পর্যন্ত 3 বার এসেছিলেন। একবার ছিলেন উনি সামরিক আইন প্রশাসক হিসাবে যখন ছিলেন, তখন উনি হিজলায় এসেছিলেন। তখন উনি সারা দেশের প্রতিটি উপজেলা করতেন, মানুষের কাছে মিশতেন, মানুষের কাছে যাইতেন, মানুষের কথা বলতেন এবং মানুষের কথা তিনি শুনতেন। এবং তারপরে উনি যখন রাষ্ট্রপতি হন, নির্বাচিত আনা ভোটের মধ্য দিয়ে উনি রাষ্ট্রপতি ভোট হয়েছিল, সেখানে উনি রাষ্ট্রপতি হয়েছিলেন। রাষ্ট্রপতি হওয়ার পরে আবার একবার তিনি হিজলায় এসেছিলেন। হিজলায় এসে জনগণকে উৎপাদনে হিজলা আসার পরে তিনি বিভিন্ন ধরনের আহ্বান জনগণকে রেখেছিলেন 1979 সালে। এবং তারপরে আরেকবার উনি এসেছিলেন 80 সালে, 1980 সালে উনি হিজলায় এসেছিলেন। তখন আমি যুবদলের বরিশাল উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদকের হিসাবে দায়িত্ব পালন করছিলাম এবং আমি হিজলা বেশি বেশি থাকতাম। তখন আমাদের ওখানে একটি গ্যাস ফিল্ড ছিল, গ্যাস ফিল্ড তৈরি হয়েছিল গ্যাস উৎপাদনের জন্য, গ্যাস পাওয়া গেছিল সেখানে হিজলার গোয়াবাড়িয়ায়। সেখানে 2টি রিগ করা হয়েছিল 1.5 কিলোমিটারের মাথায়। 2টি রিগের মধ্য দিয়ে আমরা যখন যেদিন আমি শুনলাম ফাইনালি 13 বছর পরে যখন গ্যাস উত্তোলনের ফাইনাল ঘোষণা করা হবে, 2 দিন করা হয়েছে, একদিন 1 মাস আগে একটা করা হয়েছে, 1 মাস পরে একটা করা হয়েছে এবং রাশিয়ান কোম্পানি এটার খনন কাজ করতেন। আমি মাঝে মাঝে ওখানে যেতাম, আমার মনে খুব উদ্বেলিত ছিল, আমার এলাকায় যদি গ্যাস পাওয়া যায় তাহলে এলাকায় যেমনিভাবে জাতি উপকৃত হবে, আমার এলাকার জনগণ উপকৃত হবে, আমরা নিজেরাও উপকৃত হব। হিজলায় একটা গ্যাস সেন্টার হবে, হিজলার মানুষ গ্যাস পাবে, সেখানে শিল্প কারখানাও তৈরি হবে, হিজলার জনগণ বেকার থাকবে না, বেকারত্ব ঘুচে যাবে, হিজলার জনগণের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে। এটা আমার আশা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু দ্বিতীয় দফায় যখন গ্যাস উত্তোলন করা হলো, সেদিন আমি সেখানে ছিলাম। থাকার পরে আমি দেখলাম, প্রথম দিন গ্যাস উত্তোলন হলো, 300 ফুট উপরের ফ্লেম, আগুন উঠে গেল, আগুন ধরিয়ে দেওয়া হলো, আগুন উঠে গেল। দ্বিতীয়বারের সময় হলো কি, দেখলাম গ্যাস উঠতেছিল, ধপ করে আবার পড়ে যাচ্ছিল, উঠতেছিল আবার ধপ করে পড়ে যাচ্ছিল। আমার 3 বার এইভাবে ধরানো হলো, উঠানো হলো, ধপ করে পড়ে গেল। আমার মনটা খারাপ হয়ে গেল। পরে শুনলাম তারা ঘোষণা আসছে, পেপার পত্রিকায় আসছে যে এখানে যে পরিমাণ গ্যাস আছে সেটা বাণিজ্যিক নয়, যার জন্য এই গ্যাস ফিল্ডকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি জনাব সিরাজুল হক মন্টু সাহেবকে এই অভিযোগটা জানালাম যে এটার ভিতরে একটা কনস্পিরেসি আছে, এটার ভিতরে অবশ্যই কোনো কনস্পিরেসি আছে। সুতরাং এটা মহামান্য রাষ্ট্রপতির মহোদয়কে এটা আপনি বলেন, তার থেকে জানান। ঠিকই উনি জানালেন। রাষ্ট্রপতি মহোদয় জিজ্ঞাসা করলেন যে এটা আপনি জানলেন কীভাবে? তখন সিরাজুল হক মন্টু সাহেব আমার কথা বললেন যে আমাদের যুবদলের বরিশাল উত্তরের সেক্রেটারি, উনি ওখানে ছিলেন, উপস্থিত ছিলেন এবং উনি আমাকে জ্ঞাত করছেন।
তখন উনি ওনাকে বললেন যে ওনাকে আনান। তখন উনি আমাকে ডেকে নিলেন। এর আগেও ওনার সাথে আমার দুইবার যখন হিন্দা আসছে ওনার সাথে আমার পরিচয় হয়েছে মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে। তখন আমি মুক্তিযোদ্ধা কমান্ডার, নির্বাচিত কমান্ডার। তখন উনি আমাকে, আমি যখন ওনাকে রিসিভ করতে গেছি উনি যে আমাকে ধরছে, আমি একদম স্টেজ পর্যন্ত আমাকে নিয়ে স্টেজে উঠছে দুইবারই। তখন থেকে উনি আমার নাম জানতেন, উনি আমাকে নাম ধরে ডাকতেন। এবং তখন আমি ওনার সাথে বললেন, মন্টু ভাই আমাকে ফোনের মাধ্যমে, থানার মাধ্যমে আমাকে জানাইলো যে তুমি তাড়াতাড়ি ঢাকা আসো। ঢাকা গেলাম পর বলল, রাষ্ট্রপতি মহোদয় তোমার সাথে কথা বলবে, কোন প্রসঙ্গে? এই প্রসঙ্গে আমাকে নিয়ে গেলেন। আমি তাকে জানাবার পরে 1 সপ্তাহের মধ্যে তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট, তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি হিজলা আসলেন। আমরা তার সাথে সাথে গেলাম, ঘুরলাম। 3 ঘন্টা তিনি একাধারে রোদে হেঁটে এই দুটা রিক পরিদর্শন করলেন। আমরা তার পিছনে ঘুরলাম। মাননীয় মন্ত্রী, ডিসি, এসপি সহ অন্যান্য আরও লোকজন এবং অনেক জনগণ বাইরে দাঁড়ানো ছিল ও দূরে। উনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পরবর্তী সময়ে আমি একটা মাইক রেখেছিলাম মাঝখানে রাস্তার মাঝে। উনি ফট করে মাইকের সামনে দাঁড়িয়ে হাত জাগিয়ে সবাইকে কাছে আসার আহ্বান জানালেন। তখন মানুষ ভেঙে চুরে খালের পানি ভিজে তার কাছে আসিয়া, তার হাতের নিচে আসিয়া তারা ছেড়ে ফেলেন। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন, সবাইকে আহ্বান করলেন উৎপাদন বাড়ানোর জন্য, আহ্বান করলেন তাকে সহযোগিতা করার জন্য, সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য। এরপরে আশ্চর্য ব্যাপার, উনি যখন আজান হলো উনি বলতেন আমি নামাজ পড়ব। এর মধ্যে নামাজের ব্যবস্থা দৌড়দৌড়ি হয়ে গেল। ডাক বাংলা, ওখানে একটা বাংলো ছিল, বাংলায় তাকে নিয়ে যাওয়ার জন্য। এরপরে উনি ওখানে, এর আগে উনি বললেন আমি এখানে নাইট হোল্ড করব। ডিসি সাহেব, এসপি সাহেব, তখন দেখলাম তাদের মুখ দুখানে খুব মলিন হয়ে যাচ্ছে। উনি কানে মন্টু ভাইয়ের পিছনে বলতেছে, ভাই আপনি বলেন এখান থেকে বরিশাল যেতে আমাদের 10 মিনিট লাগবে, আবার আসতে 10 মিনিট লাগবে, সুতরাং স্যার যেন এখানে না থাকেন। এখানে আমরা নিরাপত্তা দেবো কীভাবে? আর এখান থেকে বরিশাল থেকে ভরসা নিয়ে এই সময় এখানে এমন কোনো কমিউনিকেশন ছিল না তখন যাতে ভরসা নিয়ে আমার নিরাপত্তা দেওয়া যায়। তো মন্টু ভাই বললেন যে ঠিক আছে আমি দেখতেছি। উনি নামাজ পড়তে ঢুকছেন। মন্টু ভাই ডাক বাংলায় ঢুকলেন। ঢোকার সাথে সাথে উনি বললেন, ডন্ট ওয়ারি মন্টু ভাই, আমাকে কেউ মারবে না, আমি এখানে নাইট হোল্ড করব। সুতরাং জনগণের প্রতি এ থেকে বোঝা যায় জনগণের প্রতি তার কত আস্থা। এই সেই বাগান এরিয়ায়, জঙ্গল এরিয়ায়, গুয়াবাড়িয়ার ওই জঙ্গলের মধ্যে তিনি সেদিন রাত্রটা যাপন করেছিলেন। এবং আমরা সারা রাত্র কাছে একটা বিল্ডিংয়ে বসেছিলাম। এসপি, ডিসি সাহেব, সিরাজুল মন্টু সহ আমরা আরও কিছু নেতাকর্মী সারা রাত্র ওখানে তার পাশে কাছাকাছি ছিলাম। এই থেকে তাকে খুব অনেক কাছে থেকে আমি তাকে দেখার সুযোগ হয়েছে, তাকে বোঝার সুযোগ হয়েছে। তার থেকে আমি বুঝতে পেরেছি তিনি হচ্ছেন এদেশের যাহা কিছু তিনি করেন সব কিছু এদেশের জনগণের স্বার্থে করেন। এবং এই জনগণের ভালোবাসা নিয়ে জনগণও তাকে অনেক ভালোবেসে পেরেছেন। তিনি সেটা উপলব্ধি করতে পেরেছিলেন যে এদেশের জনগণ কোনোদিন তাকে মারবে না। এবং ঠিক তাই হয়েছে। 1981 সালে দেশি এবং একটি আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এদেশের জনগণ তাকে মারেনি। তার কারণ হচ্ছে সেদিন কোটি কোটি জনগণ তার পরের দিনে তার জানা যায় যে জানাজা হয়েছে পৃথিবীর ইতিহাসে এটা ছিল বিরল। সারা বিশ্ববাসী সেদিন কেঁদেছিল জিয়াউর রহমানের অভাবে। জিয়াউর রহমানের হত্যা করা হয় সেদিন সৌদি আরব, ইরান, ইরাক সহ সমস্ত আরববাসী সেদিন সব 1 মাসের সব ঘটনা ঘোষণা করেছিল, আমার মনে আছে। সুতরাং সারা আরববাসী সেদিন মুসলিম দেশগুলো সবাই সেদিন একের পরে অঝরে কেঁদেছিল। আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি যেখানেই রেডিও সেখানেই মানুষ, সেখানেই কাটছে। যেখানেই জনগণ রেডিও দেখতেছে সেদিন টিভির সংখ্যা ছিল অত্যন্ত কম, টিভি ছিল না বললেই চলে।
কিন্তু মানুষের মুখে চোখে দেখেছিলাম সবার চোখে পানি। আমি বাসায় গিয়ে দেখেছি মহিলারা কাঁদতেছে, আমার দাদির দেখছি সে কাঁদতেছে, মায়েরা কাঁদতেছে, বোনেরা কাঁদতেছে, সারা জাতি সেদিন কেঁদেছিল জিয়াউর রহমানের অভাবে। আজকেও মানুষ কাঁদে। তাই এদেশের মানুষ তাকে ভালোবেসেছিল, তার সেই ভালোবাসাই হচ্ছে তার মূল চালান। এবং তিনি এই দেশের মানুষকে ভালোবেসেছিলেন, এই জাতিকে ভালোবেসেছিলেন, মানুষকে ভালোবেসে মানুষের নিরাপত্তা দান করেছিলেন, মানুষের অর্থনৈতিক মুক্তি দিয়েছিলেন, জাতীয়তাবাদের মধ্য দিয়ে এদেশের মানুষকে আপামর জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন, ধর্মীয় মূল্যবোধের মধ্যে দিয়ে সকল ধর্মাবলম্বী মানুষকে শান্তি এবং সহাবস্থান এবং শান্তির ব্যবস্থা করেছিলেন। এবং একই সাথে সারা বিশ্বের বুকে বাংলাদেশের মানচিত্রকে, বাংলাদেশের পতাকাকে বিশ্বের বুকে পরিচিত করেছিলেন। আমরা আজকেও জিয়াউর রহমানকে নিয়ে গর্ব করি। তিনি স্বাধীনতার ঘোষক, তিনি আমার এদেশের মানুষের প্রাণ, এই পরিবার মানুষের প্রাণ, যার প্রমাণ পরবর্তী সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া তার পরপরই 2 বছরের মধ্যে তার দায়িত্বভার বাংলাদেশ জাতীয়তাবাদের দায়িত্বভার গ্রহণ করেন। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সভাপতি এবং পরবর্তী পূর্ণাঙ্গ সভাপতি দায়িত্বভার গ্রহণ করে এবং পরবার তিনবার তিনি প্রধানমন্ত্রী পদ অলঙ্কৃত করে সারা বাংলাদেশের মানুষের মধ্যে বহুদলীয় গণতন্ত্রকে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করেন। আজকে আমরা কি দেখতে পাই? আজকে আমরা দেখতে পাই সেই গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য আওয়ামী লীগ স্বাধীনতার পরে স্বাধীনতার সার্বিক শেখ মুজিবুর রহমান স্বাধীনতায় অংশগ্রহণ না করে পাকিস্তানে কারারুদ্ধ ছিলেন এবং তার দলবল তারা ভারতে ছিলেন। আর তারপরে আমরা কি দেখতে পেলাম? তারপরেও এদেশের মানুষ বিনা নির্বাচনে শেখ মুজিবুর রহমানকে পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট হিসেবে সেদিন মেনে নিয়েছিল অকাতরে। সেদিন সকল মুক্তিযোদ্ধাদেররা একটি ঘোষণার মধ্য দিয়ে যার যার বাড়িতে ফিরে গিয়েছিল এবং আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সেদিন চাকরিতে ফিরে গিয়েছিলেন। সকল সেনা কর্মকর্তারা সেদিন চাকরিতে যার যার চাকরিতে ফিরে গিয়েছিলেন নির্দ্বিধায়। তাদের আশা ছিল দেশ স্বাধীন হয়েছে, আজকে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আজকে দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠিত হবে, মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, মানুষের মধ্যে মুখে হাসি থাকবে, এদেশে একটি সমৃদ্ধ দেশ হিসেবে জাতি হিসেবে করতে পারবো। কিন্তু কি হলো? আওয়ামী লীগ সেটি করতে দিল না। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে যেমন হরণ করলেন, গণতন্ত্রকে হরণ করলো, একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করে মানুষকে স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের বিদেশি হুমকির মধ্যে ফেলে দিল। আমি আরেকটা জিনিস জানতে চাইব, আপনি যেহেতু জিয়াউর রহমানের রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন, একই সাথে তার উত্তরসূরি যারা তারেক রহমানের সাথেও রাজনীতি এখন করছে, জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে তারেক রহমানকে আপনি কীভাবে দেখেন? শুধু তারেক রহমান না, আমি বেগম খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছি এবং খালেদা জিয়ার পূর্ণ সমাজে আমি 91 সালে আমি সভাপতি ছিলাম হিজলা উপজেলার। আমাদের সিরাজুল মন্টুর ছোটো ভাই থানা বছরে মঙ্গল সাহেব এমপি ছিলেন, 3বার উনি এমপি ছিলেন। আমি ওনার সহচর ছিলাম। আমি সর্বোচ্চ সময়ে ক্ষমতা থাকে বিএনপির ক্ষমতা থাকাকালীন অবস্থায় পুরো সময়টাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বরিশাল উত্তর জেলার সহসভাপতি এবং হিজলা উপজেলার সভাপতির দায়িত্ব পালন করেছি। এবং বেগম খালেদা জিয়া 3বার হিজলা এসেছেন, ক্ষমতা থাকাকালীন 1বার হিজলা মাঠে তিনি বক্তব্য রেখেছেন। আমি তার পাশে সভাপতির আসন গ্রহণ করেছিলাম। এরপরে বিরোধী দলের সময় হরিনাথপুরে 1বার এসেছিলেন, তখনও আমি সেখানে সভাপতিত্ব করি এবং পরবর্তী নির্বাচনের সময় তিনি যখন হিজলা আসেন তখন আমি তার ওই সভায় সভাপতিত্ব আসন গ্রহণ করি। পরবর্তী সময়ে পট পরিবর্তনের মধ্য দিয়ে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে, দীর্ঘ 17 বছর বিএনপি আওয়ামী লীগ ক্ষমতা ছিল একাধারে। আমরা কি দেখতে পেলাম? 111-এর মধ্য দিয়ে একটি কুচক্রীমনা দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার জন্য সেদিন
চক্রান্ত ষড়যন্ত্র হয়েছিল, আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছিল এবং সেদিন থেকেই গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত করার জন্য আমরা কি দেখলাম? আমরা দেখলাম হাইকোর্টের একটি রিটের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিহত করার জন্য সেদিন তত্ত্বাবধায়ক সরকার আইনকে প্রতিহত করে আবার স্বৈর শাসক জন্মানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এবং কী করলো? এই 17 বছর একাধারে 3 টার্ম আওয়ামী লীগ নামমাত্র নির্বাচনের মধ্য দিয়ে বিনা ভোটে প্রতি মুহূর্তেই প্রতিটা নির্বাচনে বিনা ভোটে তারা তাদের স্ব ইচ্ছায় যেমনিভাবে একবারে বিভিন্ন রকমের আমিজামি ভোট দিয়ে, রাতের ভোট দিয়ে, দিনের ভোট রাতে দিয়ে তারা সেদিনকে নামমাত্র পার্লামেন্ট গঠন করে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা থেকে স্বৈরাচারী ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের যারা রাজনীতি করতেছিল, সত্য কথা বলতো, গণতন্ত্রের কথা বলতো, যারা যেদিন স্বাধীনতার কথা বলতো, ন্যায়ের কথা বলতো, তাদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। এমনিভাবে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। লক্ষ লক্ষ মামলা দিয়ে বিএনপিকে অত্যাচার অবিচারে নিবৃত্ত রাখা হয়েছে। আমরা আরেকটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আগামী দিনে আপনি বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায়, যেখানে একটি মিথ্যা মামলায় একই ব্যাংকের টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে রাখা হয়েছে, এই অজুহাতে তাকে প্রথমে 6 বছর, পরে 10 বছর সাজা ঘোষণা করে তাকে জেলখানায় অন্তরীণ করা হয়েছে। তার মধ্য দিয়ে বিএনপিকে নেতৃত্ব শূন্য করা হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমানকে 111-এর সময় অত্যাচার অবিচার করে তাদেরকে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। তারপরে তিনি দীর্ঘদিন বিদেশে এখনও প্রবাসে অবস্থান করছেন। তিনি আজকে দলের নেতৃত্ব দিচ্ছেন। দলের সামগ্রিক নেতাকর্মীরা আজ সকল নেতা এবং কর্মী আজকে তার নেতৃত্বে সারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে ইনশাল্লাহ বিজয় লাভ করবে এবং ক্ষমতায় আসীন হবে, এটা আমরা আশা করতে পারি। আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে ইসলাম মেহেন্দিগঞ্জ আপনার নিজের এলাকা। আগামী দিনে যদি আপনাকে ইসলাম মেহেন্দিগঞ্জে প্রতিনিধি হিসাবে দল চায়, সেক্ষেত্রে আপনি ইসলাম মেহেন্দিগঞ্জ মানুষের জন্য কী কাজ করবেন? নির্বাচনের ব্যবস্থাটা হচ্ছে আমরা নির্বাচনে বিশ্বাসী। আর হচ্ছে কি, নির্বাচনে আমি মনে করি অনেক আগে কোনো অপরচুনিটি ছিল না, এখানে ভ্যাকেন্সি ছিল না। আগে আমাদের আসনটি ছিল হিজলা ও মুলাদি। সেখানে প্রথমে সিরাজুল্লাহ মন্টু সাহেব, পরবর্তী সময়ে তার ভাই মোশাররফ হোসেন মঙ্গু সাহেব 3বার নির্বাচিত হচ্ছেন। উনি ওখানে থাকতেন, তার জন্য আমি ব্যাপকভাবে কোনো প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাই না। এখনও আমি জেলার সভাপতি হিসেবে আমি মনে করি এখন এই সিটে এই ঈদের যারা আছেন তাদের ভিতরে আমি সবচেয়ে সিনিয়র। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। জনাব তারেক রহমান আমার নেতা, দলের ভারপ্রাপ্ত সভাপতি, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের উত্তরসূরি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আমি মনে করি আমি একজন সহযোদ্ধা। তার সাথে তার অনুসারী, তার আদর্শে উদ্বেলিত হয়ে আমি রাজনীতি করেছি। আমার নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমি কাজ করেছি। আমি কোনোদিনই কিছু হওয়া বা কোনো লোভ লালসা আমাকে আক্রান্ত করতে পারে নাই। আমি দুর্নীতিতে ইনশাল্লাহ আমি বলতে পারি দুর্নীতি আমাকে ছুঁইতে পারেনি। আমি চাই আমাকে যখন তিনি দায়িত্ব দিয়েছেন, উনি বলেছেন যে আপনি আমার বাবার সাথে রাজনীতি করেছেন, আমার মায়ের সাথে রাজনীতি করেছেন, আমার সাথে এখন রাজনীতি করছেন, তাই আপনাকে আমি এই জেলাটি একটি কঠিন বিভিন্ন নদী বিধ্বস্ত জেলা, এখানে কাজ করা অত্যন্ত কঠিন। আপনি পারবেন, আপনি এই দায়িত্ব বাহান এই জন্য আপনাকে দেওয়া হলো, আপনি ইনসাফের সাথে কাজ করবেন। ইনশাল্লাহ আমি সেইভাবে কাজ করে আসছি এবং আমি কোনো প্রকার দুর্নীতি, তদবির, বাণিজ্য, কোনো রকমের ভুল দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। আমিও তাদেরকে স্পর্শ করি নাই। যখন দীর্ঘদিন ক্ষমতা ছিলাম তখনও করি নাই, আর এখনও এই 5 তারিখের আগে আন্দোলন সংগ্রাম ছিল আমাদের নেতার নির্দেশনায়
জনাব তারেক রহমানের নির্দেশনায় আমি জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে আমি অংশগ্রহণ করছি। প্রতিটা কর্মসূচিতে আমি বাস্তবায়ন করছি আমার নেতাকর্মীদেরকে নিয়ে পুরা জেলা। আমাদের শত শত নেতাকর্মী জেল খাটছে, আমি তাদেরকে বের করে আনার জন্য তাদের উকিলের সাথে সহযোগিতা করা, বিভিন্ন রকমের সহযোগিতা করে আমি তাদেরকে পরিচালনা করছি। এবং আমি প্রতিটা কর্মসূচিতে সক্রিয় সরাসরি অংশগ্রহণ করছি। এবং আমি বরিশালে যে 14 তারিখের অংশগ্রহণ, 19 তারিখের যে ঘটনায় আমি আহত হয়েছি, আমি চিকিৎসা করার মতো সাহস পাই না, কোথাও ঢোকার জন্য ডাক্তারের কাছে যেতে পারি নাই। তখন পুলিশ একদিকে দৌড়াদৌড়ি করে, বিজেপি, আর্মি চতুর্দিকে আমাদেরকে খোঁজাখুঁজি করতো। বাসায় যেতে পারিনি, আত্মীয় স্বজনের বাসায় গেলেও সেখানেও আমার কোনো নিরাপত্তা ছিল না। তার মধ্যেও আমি আন্দোলন থেকে দূরে সরে যাই নাই। আমার নেতার নির্দেশে প্রতিনিয়ত যেভাবে নির্দেশ দিয়েছে প্রতিটি নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। এবং জনাব তারেক রহমান এখন সুযোগ্য নেতা এবং পরীক্ষিত নেতা। দেশ ও জাতির জন্য আমি মনে করি বর্তমানে বাংলাদেশে তার বিকল্প কোনো নেতা নেই। আমাদের উচিত সকলকে, তিনি নিজেও বলেছেন, বারবার ঘোষণা দিয়ে দিয়েছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যদি আমরা ক্ষমতায় যাই তাকে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা দেশ পরিচালনা করব। আমারও কথা হচ্ছে এটা যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে আমি মনে করি আমার ট্রাইব ইউনিটে বরিশাল ট্রাইবে আমার সাথে যারা অনেকেই নমিনেশন চান, ট্রাইব ইউনিটেই তাদের গণতান্ত্রিক অধিকার। আমি মনে করি আমি যদি নমিনেশন পাই তাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সকল প্রার্থীদেরকে আমি ঐক্যবদ্ধ করে নির্বাচন পরিচালনা করব। এবং নির্বাচনের পরেও সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে হিজলা মেহেন্দিগঞ্জকে একটি নিরাপদ এলাকা হিসেবে আমি পুনর্গঠিত করব, দুর্নীতিমুক্ত এলাকা হিসেবে আমি পুনর্গঠিত করব। অরাজনৈতিক সকল প্রকার কার্যক্রমকে বন্ধ করে দিয়ে একটি সচ্ছল সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করার পথকে সুগম করব এবং প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। দুর্নীতিমুক্ত হিজলা মেহেন্দিগঞ্জকে আমি প্রতিষ্ঠিত করে এবং শিক্ষাঙ্গনরূপে ঝকঝক করে এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমি অর্থনৈতিক অবস্থাকে ফিরিয়ে আনব, চুরি ডাকাতি বন্ধ করব। বালি কাটার একটা আমাদের দেশে হিরিক আছে, আমাদের নদীর এলাকা, সেখানে বালি করা, মাছের রেণু করা, চুরি করা, পাচার করা, এইসব ব্যবসা বাণিজ্য আমি বন্ধ করে দিই। এবং ইনশাল্লাহ এটা আমার পক্ষে সম্ভব আমি মনে করি, কারণ বিগত দিনেও আমি এগুলো নিয়ন্ত্রণ করেছি। এবং আমি ইনশাল্লাহ আমি মনে করি যারা আজকে আমাদের গণতান্ত্রিকভাবে যারা আজকে ক্যান্ডিডেট আছেন সবাই আমরা ভাই আমি মনে করি আমার কাছে আমার কোনো অনেকে বলে বিভিন্ন রকমের, যেমন আমি একমাত্র ব্যক্তি আমি বলতে পারি আমি আমার পুরা জেলায় কোথাও আমি একটি পোস্টার ছাড়ি নেই, একটি ব্যানার নাই আমার। কারণ যারা তারেক রহমান আমাদেরকে বলেছেন যে একমাত্র 3 নেতার বাইরে কারো কোনো ব্যানার থাকবে না, কারো কোনো ফটো থাকবে না। আমি ব্যানার কেন, আমার কোনো পোস্টার ওই বন্ধু আমি ছাড়ি দেইনি, কোনো ব্যানার আমি দেইনি। কারণ আমি মনে করি আমার অর্জন হলো দল। আমার দল যদি ভালো থাকে, দল যদি জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা থাকে, তাহলে দলের নির্বাচনে আমি নির্বাচিত হব। দলের ছাড়া আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার ব্যক্তিগত ক্রেডিট বড় কথা নয়। দলের ক্রেডিট, দলকে যদি আমি ভালো রাখতে পারি, জাতীয়তাবাদকে যদি আমি ভালো রাখতে পারি, জিয়াউর রহমানের আদর্শকে যদি আমি সমুন্নত রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ আমি সফল হব। দেশবাসীকে আমি সমুন্নত রাখতে পারবো, দেশবাসীর ইজ্জতকে আমি সমুন্নত রাখতে পারবো, দেশবাসীকে আমি ঐক্যবদ্ধ করতে পারবো, দেশবাসীকে আমি উপকৃত করতে পারবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের অনলাইন কোনো সময় আবার দেখা হবে।